দুপুর প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকাকথন। বগুড়ার মমইন রিসোর্টে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025 পাওয়ার্ড বাই এসআর গ্রুপ। জমকালো একটি আয়োজন, নানাবিধ পরিবেশনার মধ্য দিয়ে কিন্তু বগুড়াবাসী দারুণ উপভোগ করেছেন এই আয়োজনটি, এবং পুরো দেশ অপেক্ষা করছে যে অনুষ্ঠানটি সরাসরি টেলিভিশনে কখন সম্প্রচারিত হবে এবং তারা কি হয়েছিল ওই পর্বে, ওই আয়োজনে সেটি দেখতে পারবে। ইতিমধ্যে অনেকেই বগুড়ার যারা রয়েছেন বা যেখানে উপস্থিত অতিথিরা রয়েছেন, তারা তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা প্রযুক্তির মাধ্যমে কিন্তু পৌঁছে দিয়েছেন আসলে সেখানে কি কি পরিবেশনা ছিল, কারা সম্মানিত হয়েছেন, সেসব বিষয় নিয়ে আগ্রহ উত্তেজনা অনেক বেশি বেড়ে গিয়েছে। তাই আপনাদের উত্তেজনাকে আরেকটু বেশি বাড়াতে এবং কিছু প্রশ্নের উত্তর দিতে আসলে তারকাকথনের আজকের এই বিশেষ আয়োজনে আমরা দুজন সঙ্গীত শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি, যারা কিন্তু মঞ্চ মাতিয়েছেন এবং সবসময় আসলে মঞ্চ মাতিয়েই থাকেন আপনাদের হৃদয়ের খুব কাছাকাছি এবং সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। শুরুতেই আমাদের সাথে আছেন চ্যানেল আই সেরা কণ্ঠের লুইপা, আমাদের ঘরের কন্যা, এবং আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী মাহাতিন সাকিব। শুভেচ্ছা। কেমন আছেন? ভীষণ ভালো আছি। আর গান নিয়ে আলোচনা করতে আমার বরাবরই ভালো লাগে। আর মিউজিক অ্যাওয়ার্ডস, এবার টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস তো আসলে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় একটি মিউজিক্যাল প্ল্যাটফর্ম, যেখানে সঙ্গীতের সকল শাখার কলাকুশলীদেরকে আসলে সম্মানিত করা হয়। এবং এই সম্মানিত করার পাশাপাশি পুরো আয়োজনটি এত দারুণ সব পরিবেশনা দিয়ে সাজানো হয়, সেটাও দর্শকের আসলে আলাদা একটা আকর্ষণের জায়গা থাকে যে এইবার আসলে নতুন কি করছে। সো বিশাল বড় একটা আয়োজন ছিল, অনেক পরিবেশনা সম্পর্কে ইতিমধ্যে দর্শকরা জানেন, আপনারা সেখানে পারফর্ম করেছেন। ফার্স্টে আমি একটু জানতে চাই যে বগুড়া ভ্রমণ আর পুরো আয়োজনটা দেখার অভিজ্ঞতা আসলে আপনাদের কেমন ছিল? লুইপা। সঞ্জিদা, প্রথমে আপনি বলে দিয়েছেন যে ঘরের মেয়ে, তো চ্যানেল আইয়ের পরিবারের একজন সদস্য হওয়াতে যখনই চ্যানেল আইয়ের জন্মদিন হয় আমার কাছে মনে হয় আমার জন্মদিন। আবার যখনই মিউজিক অ্যাওয়ার্ড হয়, মিউজিক অ্যাওয়ার্ড বলতে তো আসলে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডটাই আছে, তো তখনই মনে হয় যে একটা বিরাট সেলিব্রেশন, ঈদের মতো। যেরকম আমি এবার ঈদে বাড়ি যাইনি, বগুড়াতে যাইনি, বগুড়া আমার বাড়ি, কিন্তু আমি মিউজিক অ্যাওয়ার্ডে কিন্তু একদম তোড়জোড় করে সবাইকে নিয়ে চলে গেছি মমইনে। তো আমার কাছে পুরো ব্যাপারটা আসলে খুব আপন লেগেছে, কারণ যেহেতু বগুড়াতে আমার বাড়ি, আর সেখানে আমার আত্মীয় স্বজনরা আসছে আমার চ্যানেল আইয়ের পরিবারের পারফরমেন্স দেখতে, বা পুরো অনুষ্ঠানটা কি হতে যাচ্ছে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। পাশাপাশি এই যে প্রিয় শিল্পীদের পারফরমেন্স দেখেছি, পুরো আয়োজনটা উপভোগ করেছি, আমরা একটা পিকনিকের মতো বোধহয় দুটো দিন কাটিয়েছি। খুব ভালো ছিল, খুব ভালো ছিল। আচ্ছা, মাহাতিন সাকিবের অভিজ্ঞতাটা একটু জানতে চাই। আমার তো আসলে মোটামুটি স্যাটেলাইট চ্যানেলগুলোর মধ্যে কম বেশি সবার সঙ্গে কাজ করেছে এক্সেপ্ট চ্যানেল আই। সো চ্যানেল আইয়ের সঙ্গে দিস ওয়াজ মাই ফার্স্ট সম্পৃক্ততা, আমার প্রথম সম্পৃক্ততা। এটা হলো প্রথম আমার একটা মানে আনন্দের ব্যাপার যে প্রথম সম্পৃক্ততাটা আসলে একেবারেই মিউজিকের জন্য ডেডিকেটেড একটা প্রোগ্রামের থ্রু। তারপরে দ্বিতীয় যেটা ব্যাপার সেটা হলো যে আমি প্রচণ্ড ঘরকুনো, আসলে আমি একদম একটা জায়গাতে আবদ্ধ থাকতে খুব পছন্দ করি। আবার অন দ্য আদার সাইড, আমরা যারা এই প্রফেশনটাতে কাজ করি, এই প্রফেশনটার একটা অনেক বড় অ্যাসপেক্ট হচ্ছে আড্ডাটা, যে আড্ডাটা আমাদের মিউজিশিয়ানদের মধ্যে হয়, ওটা খুবই প্রোডাক্টিভ, অনেক নতুন আইডিয়া বেরোয়, অনেক নতুন কাজের সম্ভাবনা বেরোয় ওখান থেকে, এবং অনেক স্বপ্ন দেখা যায় আসলে ওই ওই আড্ডার মধ্যে। তো ওই জিনিসটাও আবার আমি খুব মিস করতাম, কিন্তু হয় না, হয়ে ওঠে না যে ফোন করে, হয়তো আমরা পাশাপাশি থাকি, হয়তো আমি ওনাকে ফোন করে কখনো বলি নাই যে আমরা একদিন বসি কফি খাই। সো এই ব্যাপারটা আসলে এই পার্টিকুলার জার্নিটাতে আমরা এক্সপিরিয়েন্স করেছি, আমি স্পেসিফিকলি এক্সপিরিয়েন্স করেছি। সো এই দুটো ব্যাপার নিয়ে আমি প্রথমত কৃতজ্ঞ চ্যানেলের কাছে, এবং সেকেন্ডলি আমি খুবই হ্যাপি যে আই গট টু বি আ পার্ট অফ ইট। বাহ, অনেক ভালো লাগলো। আসলে আপনি গল্প বলতে অনেক পছন্দ করেন, কিছুক্ষণ আগেই বলছিলেন। আর আপনার ওয়ে অফ এক্সপ্রেশন, যে কোনো অনুভূতিকে আসলে ভাগ করে নেওয়ার ধরনটা আসলে খুবই চমৎকার, আই মাস্ট সে। আপনার পারফরমেন্সের কিছু অংশ একটু দর্শকদের আমরা দেখিয়ে আনতে চাই, তারপরে আলাপ করব আরো। চলুন প্রিয় দর্শক। নিজেকে স্ক্রিনে দেখতে কি একটু লজ্জা পাচ্ছিলেন মাহাতিন সাকিবের? আমি তো কি দেখবো, আই থট ইউ আর ব্লাশিং, মানে কেমন দেখা যাচ্ছে নিজেকে। সো কেমন লেগেছে পারফর্ম করে? প্রথমত তো খুবই ভালো এক্সপিরিয়েন্স এত মানুষের সামনে পারফর্ম করতে পারা, এবং আরও মজার ব্যাপার হচ্ছে
যাদেরকে ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, যাদের সঙ্গে কোনোদিন একবার যদি দেখা করতে পারতাম, এই ধরনের একটা যে আবেগ থাকে না, যেমন খোরশেদ আলম স্যার ছিলেন, উনি আমার পারফরমেন্স দেখেছেন ব্যাক স্টেজে বসে, রুনা ম্যাম ছিলেন, সাবিনা ম্যাম ছিলেন। সো এরকম আরো মানে নাম নেওয়া শুরু করলে তো আসলে পুরো গোটা মিউজিক ইন্ডাস্ট্রি কম বেশি ওখানেই ছিল। সো এই সবার সামনে আসলে পারফর্ম করতে পারাটাও একটা অনেক বড় ব্যাপার। সো সব মিলিয়ে এটা খুবই মানে অস্ট্রাকিং একটা মোমেন্ট ছিল ফর মি আসলে। বাহ, লুইপার কাছে একটু জানতে চাই নিজের পারফরমেন্স নিয়ে। আমার কাছে আমার পারফরমেন্সটা আসলে একটু অন্যরকম লেগেছে, কারণ প্ল্যানিংটা যেটা ছিল সেটা হচ্ছে বগুড়ার যারা শিল্পী, পুরনো গানগুলো যারা গেয়েছেন, সিনেমায় গেয়েছেন, সেই শিল্পীদের যে গানগুলো তখনকার সময় অনেক বেশি জনপ্রিয় হয়েছে, সেই গানগুলোকে আমরা পারফর্ম করব। আমি, মেজবা বাপ্পি, সাব্বির জামান, লিজা, আমরা একটা পারফরমেন্স করেছি। তো ওই ব্যাপারটা খুব থ্রিলিং লেগেছে আমার কাছে, যে ছোটবেলা থেকে যাদের গানগুলো শুনেছি এবং বলেছি আমার এলাকার শিল্পী। আমি গিয়েছি শ্রদ্ধেয় আঞ্জুমান আরা বেগমের আকাশের হাতে আছে একরাশ নীল, এই গানটা। তো ওই ব্যাপারটা আসলে আমার কাছে ভালো লেগেছে। যেরকম পার্সোনালি আমি মাহাতিম সাকিবের একজন অনেক বড় অডিয়েন্স, কারণ আমার কাছে মনে হয় যে পুরনো গানগুলোকে নতুন জেনারেশনের যারা অডিয়েন্স আছে তাদের জন্য একটা নতুন সাউন্ড দিয়ে তাদেরকে সেই গানটা শোনার উপযোগী করে সে সার্ভ করছে। তো এই আমাদের যে পারফরমেন্সটা ছিল ওই ব্যাপারটাতেও আমার ওই একই বিষয়টাই আসলে লেগেছে। তাহলে সেই পারফরমেন্সের কিছু অংশ আমরা একটু দেখে আসি দর্শকদের সাথে নিয়ে। চলুন প্রিয় দর্শক। প্রথম প্রশ্ন, হাই কাকে দিচ্ছিলেন? যেটা বলছিলাম যে বগুড়া তো আমার এলাকা, তো সামনে আমি যখনই মঞ্চে উঠেছি দেখা গেছে যে আমার সব আত্মীয় স্বজন, আন্টিরা, তারপরে যাদের কোলে মানুষ হয়েছি সবাই সামনে বসেছিলেন। সো মানে আমি আসলে ওটা থেকে বের হয়ে আসতে পারিনি যে সবাই সামনে আমার আপন মানুষরা। সামনে থেকে যখন ওরা রেসপন্ড করছিল তখন আমিও একটু হাই দিচ্ছিলাম। এখন পর্যন্ত তো স্টেজে আসলে অনেক পারফরমেন্স আপনি করেছেন, বগুড়াতে করেছেন পারফরমেন্স? বগুড়াতে বহুবার যাওয়া হয়েছে, বাট এবারের আয়োজনটা একটু অন্যরকম ছিল আমার কাছে। এবারের এক্সপিরিয়েন্সটা আসলে অন্যরকমই ছিল। বাহ, দারুণ। একে তো নিজের ঘরের আয়োজনে গিয়েছেন, তাও আবার নিজের এলাকায় নিজের বাড়িতে। মাতিম সাকিব, আপনার কাছে একটু আসবো। আপনি যেমন বলছিলেন যে এটা আসলে একটা নিউ এক্সপিরিয়েন্স ছিল আপনার জন্য, ঠিক আছে? আপনার গান কিন্তু অনেকে শুনেছে এবং একটা বড় ভক্তর লিস্ট যদি আমি বলি যে বাংলাদেশে আছে, কিন্তু অনেকের মধ্যে একটা ধারণা রয়েছে, যেহেতু আপনি রবীন্দ্রসঙ্গীত করেন বা আপনার টোন বা অ্যাকসেন্ট বা গানের ধারাটার মধ্যে একটু ওপার বাংলার ভাইবটা রয়েছে, অনেকেই ভাবেন যে আসলে আপনি হয়তো ওপার বাংলার শিল্পী। মানে এই ধরনের কমপ্লিমেন্ট কি আপনার কাছে এসেছে? হ্যাঁ, এই ব্যাপারটা প্রায়ই শুনি বা শোনা হয়, এবং যেটা আমি অফ দিয়ে আপনাকে এক্সপ্লেন করছিলাম, এটার পেছনে হয়তো অনেক বড় কন্ট্রিবিউটিং ফ্যাক্টর আমার অ্যাকসেন্ট, দ্য কাইন্ড অফ ডেলিভারি আই হ্যাভ। আমি যখন কথা বলি তখন এটা ইজ ভেরি মাচ মোটিভেটেড ফ্রম অনলাইন প্ল্যাটফর্মস, যেখানে হয়তো অডিও স্টোরিজ অনেক বেশি শোনা যায় আর কি। সো ওই প্ল্যাটফর্মগুলোতে আমি খুব বেশি সময় কাটাই। ইফ আই এম নট লিসেনিং টু মিউজিক, তাহলে আই এম লিসেনিং টু সাম স্টোরি, পুরনো কোনো একটা গল্প বা নতুন কোনো একটা গল্প শুনছি। সো ওই গল্পগুলো মোস্টলি ওই ধরনের প্ল্যাটফর্মগুলো ইন্ডিয়াতে অনেক প্রমিনেন্ট। আমি জানি না বাংলাদেশে অডিও স্টোরি নিয়ে খুব বেশি কাজ করছেন কিনা কেউ, বাট ওদের স্টোরিগুলো শুনতে শুনতে আসলে এতদিন ধরে, আমি 2013-14 থেকে আমি শুনছি ওই গল্পগুলো। সো ওইটার একটা মোটিভেশন আমার মধ্যে চলে এসছে, এটা অবচেতনের মধ্যেই আর কি। আচ্ছা, এমনিতে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও আসলে আপনি কাজ করেছেন, সেখানে আপনি কণ্ঠ দিয়েছেন গানের জন্য এবং সেটা আসলে অনেক বেশি সমর্থিত হয়েছে। সেই অফারগুলো আসলে কীভাবে পেয়েছেন? ভারতের একজন খুব স্বনামধন্য মিউজিক ডিরেক্টর হঠাৎ করে একদিন আমাকে ফোন করলেন, কোনো একটা নাম্বার থেকে, কোনো একটা ভাবে উনি আমার ফোন নাম্বারটা কালেক্ট করেছেন, করে উনি বলছেন যে আমার নাম অরিন্দম, আমি ছবিতে গান বানাই। আমি বললাম যে ভাই দুপুর 12টা বাজে, ফাইজলামি পরে করেন, আমি পরে ফোন দিব ঘুম থেকে। আমি জানি না যে অ্যাকচুয়ালি উনি ফোন করেছেন। পরে উনি আবার ফোন করেছেন আমাকে, করে বললেন যে আপনি একটু আমার সঙ্গে দেখা করেন। তো আমি ততক্ষণে আই গট টু আন্ডারস্ট্যান্ড যে না, আসলেই হয়তো বা ভদ্রলোক অ্যাকচুয়ালি অরিন্দম সাহেব, উনি আমাকে ফোন করেছেন এবং দেখা করতে চাইছেন। তো তারপরে আমি গেলাম, যাওয়ার পরে উনি আমাকে বলছিলেন যে এই মন তোমাকে দিলাম গানটা আমরা ইউজ করতে চাই ছবিতে। তো আমি বললাম এটা তো আমার গান না, এটা তো একটা কাভার।
তো পরে উনি সেবার চলে গেলেন, বাট তার কিছুদিন পরেই আমাকে কলকাতা থেকে রিয়া বলে একজন কমিউনিকেট করলেন। রিয়া ইজ বেসিক্যালি নাও মাই ম্যানেজার। সে এসভিএফ এ প্রবাবলি এখন পুরো এসভিএফ মিউজিকটাই সে দেখে। তো সে আমাকে যখন রিচ আউট করলো, করার পরে শি ইজ লাইক যে তাহলে আমরা নতুন একটা গান তোমায় নিয়ে লিখছি, সো তুমি করতে চাও কিনা, করো, কোনো অসুবিধা নেই। তো ওখান থেকে প্রথম কাজ শুরু হয় বোধহয় জাস্ট কোভিডের মাঝামাঝি সময় থেকে আমরা কথা বলা শুরু করি, এবং কোভিড চলে যাওয়ার পরে মানে আমাদের লকডাউনের পর থেকে আসলে মেইনলি আই স্টার্টেড লেন্ডিং মাই ভোকালস ফর ইন্ডিয়া আর কি। বাহ, মিউজিক্যাল ইন্ডাস্ট্রিটা আসলে মিউজিকের পাওয়ার দেখুন যে আসলে শুধুমাত্র নিজস্ব চর্চা দিয়ে আসলে শুধুমাত্র প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে কত দূরে পৌঁছে যাওয়া যায় নিজের ভয়েসটা নিয়ে। হ্যাটস অফ টু ইউ আসলে। লুইপা আপু, আপনার কাছে একটু জানতে চাই যে আপনিও তো রবীন্দ্রসঙ্গীত গাইতে খুব ভালোবাসেন এবং রবীন্দ্রসঙ্গীতের সাথে পথ চলাটাও আপনার অনেক দৃঢ়, কিন্তু এখন কিন্তু লুইপার কণ্ঠে আমরা আধুনিক গানগুলো বেশি শুনতে পাই, বা তার নিজস্ব একটা স্বকীয়তা আসলে চলে এসেছে গানের নিজস্ব ধারার মধ্যে। আবার চ্যানেলার বৈশাখের অনুষ্ঠানে নজরুল সঙ্গীতেরও পারফরমেন্স আপনি করেছেন। এই যে আধুনিক গান গাইতে গাইতে অনেক সময় কি হয় না যে দূরত্ব চলে আসে নজরুল সঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীতের সাথে, সেই দূরত্বটাকে আপনি ফিল করেন নাকি এখনো আপনি ধারণ করেন নিজের মাঝে? হ্যাঁ, একটা দূরত্ব তো ডেফিনেটলি কাজ করে, কারণ ছোটবেলা থেকে যখন দেখা গেছে নজরুলের গান দিয়ে প্র্যাকটিস করে এসেছি, কিন্তু এখন যখন আমি আমার ম্যাস পিপলকে কানেক্ট করতে যাই বা আমার একটা অডিয়েন্স ক্রিয়েট হয়েছে, একটা জনরার ক্রিয়েট হয়েছে, তো ওই গানগুলো যখন আমি স্টেজে পারফর্ম করতে যাই তখন কিন্তু সাডেনলি স্টেজে ওঠে নজরুল সঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়ে ওঠে না আমাদের। ওই জায়গাটা আমি খুব মিস করি যে ছোটবেলায় খুব আগ্রহ নিয়ে যখন মঞ্চে উঠতাম, মানুষ ছোট বলেই কি না জানি না একদম পিন ড্রপ সাইলেন্ট হয়ে যেত নজরুল সঙ্গীত শোনার জন্য, কিন্তু এখন ওই বিষয়টা অডিয়েন্সের মধ্যে কাজ করে না। আর সময় যত যাচ্ছে আমার মনে হয় যে পৃথিবীটা তত বেশি চঞ্চল হয়ে যাচ্ছে, স্থিরতা কমে যাচ্ছে। গানের ব্যাপারটাও কিন্তু তাই, গানের মধ্যে কিন্তু স্থিরতা কমে যাচ্ছে। তো ওই দূরত্বটা আমি একটু ফিল করি, তবুও চেষ্টা করি যখন কোথাও সুযোগ পেয়ে যাই, যেরকম চ্যানেল আয়ের বৈশাখের আয়োজনে গেয়ে ফেললাম নজরুল সঙ্গীত, বা আমরাও সেম প্ল্যাটফর্মে কিন্তু গান গেয়েছি। উইন্ড অফ চেঞ্জে মাহাতিম সাকিব রবীন্দ্রনাথের গান করেছেন, আমি নজরুলের গান করেছি। তো এরকম যখনই কোথাও সুযোগ হয়ে যায় না, তখন সেটা আর হাতছাড়া করি না। আপনাদের কি মনে আছে যে আপনারা দুইজন পারফর্ম করেছিলেন বা একটা স্টোরিতে আসলে দুইজনের উপস্থিতি ছিল, সে স্টোরির কথা মনে আছে, সেই গানের কথা মনে আছে? আমার মনে হয় সে বহু বছর আগে, বাট কোন গানটা ছিল? এইটা বোধহয় যখন পড়বে না যখন পড়বে না মোর, এই গানটা কত বছর আগে হতে পারে সেটা? 2019। 2019। খুব বেশি কিন্তু না। আচ্ছা, 19-এ। হ্যাঁ, আমরা মানে দুজনেরই অ্যাপিয়ারেন্স ছিল গানটাতে, আমরা ভয়েস দিয়েছি আলাদা আলাদা। হয়েছে কি আসলে মাহাতিম সাকিবের সাথে আমার বেশ কিছু কাজ কিন্তু হয়েছে, অনেক একই ধরনের প্ল্যাটফর্মে কাজ করা হয়েছে, কিন্তু আমরা বোধহয় আলাদা আলাদা গিয়ে স্টুডিওতে ভয়েস দিয়েছি, তারপরে ভিডিওটাও আলাদা হয়েছে, এরকম হয়েছে। যেরকম এবার ঈদেও কিন্তু আমাদের একসাথে কাজ এসছে ক্যাপিটাল মিউজিক থেকে, রাইট? তো সেটাও কিন্তু আলাদা আলাদা শুট হয়েছে, সে এক টাইমে গেছে, আমি এক টাইমে গেছি, এরকম আর কি। তো একসাথে কাজ করা হয়নি, কিন্তু একই প্ল্যাটফর্মে অনেক কাজ করা হয়েছে কিন্তু আমাদের। দেখুন টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের এই প্ল্যাটফর্মটা কিন্তু আসলে আপনাদেরকে এক করে দিয়েছে, এবং আলাদা আলাদাভাবে কাজ করা হলেও কিন্তু এই জায়গাতে এসে সবাই এক সুতোই আসলে গেঁথে গিয়েছেন। আমার মনে হয় যে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অলওয়েজই আসলে শিল্পীদেরকে খুব ইউনাইটেড করে, এবং এই যে আজকে আমি মাহাতিম সাকিবের সাথে বসে কথা বলছি, এর আগে আপনি যে বলছেন যে ওনার ইন্ডিয়ান অ্যাকসেন্ট, তো আমি কিন্তু ওনার কথা খুব একটা শুনিনি, গান শুনেছি প্রচুর, কিন্তু আজকে অনেক কথা শুনছি। আচ্ছা মাহাতিম স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে আপনার মিউজিকের বেসিকটা আসলে কি রবীন্দ্রসঙ্গীত ছিল? না না, আমি বেসিক্যালি ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিখতাম আমার উস্তাদ রফিক মাহমুদের কাছে। আমি শুরু করেছিলাম, আই ইউজ টু লাভ সিঙ্গিং গজলস ইন দ্য বিগিনিং। তারপরে আমি কিছুদিন কওয়ালি চেষ্টা করেছি, তারপর সাঁইজির গানও গেয়েছি, এরপরে কন্টেম্পোরারি গানগুলো এখন চেষ্টা করছি আর কি, মানে যেটা নিজের লেখা সুর করা বা অন্য লোকের লেখা সুর করা, যেই ধরনের গানগুলো এখন নাটক ছবিতে ব্যবহার হয়। গানের সাথে পথ চলার শুরুটা আসলে কবে থেকে হয়েছিল? আমি স্কুলে যাওয়ার আগে থেকে আমার গানের হাতে খড়ি হয়েছে। আমার আম্মার খুব ইচ্ছা ছিল যে আমার ছেলে এক্সট্রা কারিকুলারে ভালো হবে, সো এক্সট্রা কারিকুলারটাই আগে থেকে শুরু করেছে ফরচুনেটলি। সো
প্রথমে চক্রবাক নামের একটা একাডেমিতে নিশি স্যার, শুভ্র স্যার, দীপু স্যার তিনজন আমার টিচার ছিলেন, ওনাদের কাছে হাতেখড়ি হয়। তারপর 2010 সাল থেকে আমি আমার ওস্তাদের কাছে শেখা শুরু করি। আমি ওনাকে কাকা বলে ডাকতাম। আনফর্চুনেটলি উনি আর নেই পৃথিবীতে, বাট 2010 থেকে মোটামুটি 2024 পর্যন্ত উনি ছিলেন, এবং যতদিন উনি ছিলেন বা যতদিন আমি আছি ততদিন পর্যন্ত আমি ওনার ছাত্র, এই আর কি। ওকে, এটা তো আসলে শেখার জার্নিটা, কিন্তু একটা প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আসলে মানুষের কাছে নিজের গানটা পৌঁছে দেওয়া, আচ্ছা। সেটা হিসেবে কি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে আপনি শুরু থেকে ব্যবহার করেছিলেন? পার্টলি ইয়েস, আমি একটা রিয়েলিটি শো এর অংশ ছিলাম, বাট দ্যাট ডিডন্ট কন্ট্রিবিউট আ লট টু মাই ক্যারিয়ার। ওইটা জাস্ট গেভ মি আ লিটল বিট অফ এক্সপিরিয়েন্স, এবং আমার মধ্যে আসলে ওই যে নেশাটা ঢুকিয়ে দেয় যে না, আমি স্টেজে পারফর্ম করতে চাই, বা আই ওয়ান্ট টু সিং ইন ফ্রন্ট অফ আ মাইক। তারপরে 2018-তে বেসিক্যালি আই স্টার্টেড, আমি আমার বেস্ট ফ্রেন্ড রাফসান, ওর সঙ্গে ডিসকাস করছিলাম যে লেটস স্টার্ট আ চ্যানেল। তো মানে মোটামুটি আমার ইচ্ছা ছিল একটা চ্যানেল করব। তারপরে ও আমাকে বললো যে তাহলে আমার ক্যামেরা আছে, আই ক্যান অপারেট দ্য ক্যামেরা ফর ইউ। তো এরপরে আমরা প্রথমে একটা রবীন্দ্রসঙ্গীতের ম্যাশআপ করলাম। তারপরে আমি এডিটর খুঁজছিলাম, তো বললো যে আমি তো এডিটও করতে পারি, আমি করে দিই। তো আমি এরপরে এডিট হওয়ার পরে ভাবলাম যে না, আমার বাসার ইন্টারনেট তো স্পিড ভালো না, তো বললো আমি আপলোডও করে দিচ্ছি। তো ওখান থেকে হলো আর কি। এরকম একটা বন্ধু সবার জীবনে দরকার না? অনেক যন্ত্রণা এরকম বন্ধু থাকার, এগুলো পরে অফেয়ারে বলবো আর কি। লুইপা আপু, আপনার কাছে জিজ্ঞেস করি, মিউজিক ইন্ডাস্ট্রি তো আপনারও অনেক বন্ধু আছে, যেমন ঝিলিক রয়েছে, তার সাথে আপনার অনেক ভালো সম্পর্ক, আরো অনেকেই রয়েছেন। কি মনে হয়, বন্ধু কি সবসময় ভালো কাজেই সাহায্য করেন, একটু যন্ত্রণা দেয়, কি বলবেন? বন্ধু, আসলে বন্ধু বিষয়টা ডিপেন্ড করে যে মানুষ দেখতে পায় একরকম বন্ধুত্ব, কিন্তু ভেতরের বন্ধুত্বটা আসলে কতটা দৃঢ় বা কতটা সুন্দর, এটা ওই সেই দুজন বন্ধুর উপরেই ডিপেন্ড করে। আর আমাদের মিউজিক্যাল ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে আমরা যাদেরকে চিনি না, যাদের গান শুনছি, যাদের কাজ দেখছি, তাদের সাথে কিন্তু মনে মনে একটা সখ্যতা গড়ে ওঠে। যেরকম আমি আস্তে আস্তে ঈশানের গান শুনছিলাম, এবং আমার মাথায় কিন্তু আমার মাথায় এখনো কিন্তু ওই গানটাই বাজছে, এবং মনে হচ্ছে যে সামনে গিয়ে যদি একটু অ্যাপ্রিসিয়েট করে আসতে পারতাম তাহলে বোধহয় একটু হালকা হয়ে আসতে পারতাম, এরকম মনে হচ্ছে। তো এই বন্ধুত্ব, আমাদের বন্ধুত্বটা আসলে আমি কি বলবো, যে এটাকে আমরা ওই যে প্ল্যাটনিক লাভ বলি না, অনেকটা ওরকমই, যে যেটাকে দেখা যাচ্ছে সেটা আদৌ বন্ধুত্ব কিনা সেটা বলতে চাই না, কিন্তু যার গান শুনে ফ্যান হয়ে যাচ্ছি সেটা কিন্তু একরকম বন্ধুত্ব সৃষ্টি করে সুরে সুরে। আচ্ছা, এটা তো বন্ধুত্বের কথা শুনলাম, কিন্তু একজন সঙ্গীত শিল্পী হিসেবে এমন কোনো ভয়েস শুনে কি কখন কি হিংসে হয়েছে, যদি মনে হয়েছে যে আমি যদি এরকম গাইতে পারতাম? ওরে বাবা, এই তো এই পাশেই বসে আছে, ওনার গান শুনেও মাঝে মাঝে মনে হয় যে ইস, এত সুন্দর করে যদি ডেলিভার করতে পারতাম। ইনফ্যাক্ট আমার কিছুদিন আগে আমি আমাদের রেকর্ডিস্ট, মিউজিক কম্পোজিশন করেছেন আমাদের তুহিন আহমেদ, আপনি ভয়েস দিতে গেছিলেন রমজানের রোজা শেষে, এই গানটা বোধহয় গেতে গিয়েছিলেন। তো পরবর্তীতে মানে তুহিন আহমেদ মাঝে মাঝে আমার অনেক গানই সে অ্যারেঞ্জমেন্ট করে থাকে মিউজিক্যাল। তো ওখানে গেলাম, গিয়ে আমাকে বলছে যে জানেন আপু, আজকে মাহাতিম সাকিব আসছিল এবং ওনার ভয়েস নিতে আমার একটুও কষ্ট হয় নাই, উনি কি জানি দাঁড়ায় একবার গেয়ে গেলেন, তারপর আমি পরে শুনে দেখি এত সুন্দর, আমার কোনো কারেকশন করতে হচ্ছে না, কিছু না। তো এইরকম অ্যাপ্রিসিয়েশন শুনি তখন খুব ভালো লাগে যে হ্যাঁ, আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিটা আসলে খুব সুন্দর স্মুথলি সামনে এগিয়ে যাচ্ছে, যেটা আমরা টেরও পাচ্ছি না। এবং নিউ জেনারেশন আসলে মিউজিকের ইন্ডাস্ট্রিটাকে যেভাবে লিড করছে বা করার পথে আছে, এটা আসলে আমাদের মধ্যে একটা আশার সঞ্চার করে যে আমরা অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে মিউজিক বোধহয় বিগড়ে যাচ্ছে, এই ধরনের মিউজিক হচ্ছে, এমন ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে, টিউনগুলো মিলছে না। তো আমার মনে হয় যে আসলে আমরা পজিটিভ আমরা সাইড, এগোচ্ছি, লাইফ সামনে সাইড এগোচ্ছি। দেখছি আর না। আপনি যেটা বললেন যে আমি কারো গান শুনে জেলাস হই কিনা, আমি আসলে অনেক ভালো অডিয়েন্স, মানে আমি গান কতটুকু গাইতে পারি আমি জানি না, বাট আমি গান শুনতে খুব পছন্দ করি। সো এখনকার পুরোনো গান তো সবসময় শুনে এসেছি, কিন্তু এখনকার জেনারেশনে যারা গান গাচ্ছেন, আপনি বলতে পারেন যে আমি প্রত্যেকেরই আলাদা আলাদা করে ফ্যান। বাহ, দারুণ, এমনই তো চাই আসলে। আপনার অনেক গানও কিন্তু দর্শকরা ভীষণ পছন্দ করেছেন, যেমন চুরি ছমছম যেটা আছে, সেই গান তো আসলে নাচের একটা আমেজ আছে, মানুষ এনজয় করে। একটা এরকম সং যখন উপহার দেন, তার আগে তো আসলে ধারণা থাকে না যে গানটা দর্শক কিভাবে গ্রহণ করবেন। সেই গানটা ভাইরাল হওয়ার পরে বা দর্শক যখন গ্রহণ করে, ওই অনুভূতিটা তখন একজন শিল্পী হিসেবে আপনার কেমন থাকে? এটা আসলে অন্যরকম একটা ভালো লাগার জায়গা। যেরকম গতকাল আমি একটা পোস্ট করেছিলাম যে 30 মিলিয়ন ভিউয়ার্স হয়ে গেছে এই গানটার, তখন সবাই কংগ্রেচুলেট করছেন, এবং আমাদের খুব পরিচিত একজন সাংবাদিক তারেক আনন্দ ওখানে লিখেছেন যে সুপার হিট। তো
সুপারহিট কিনা জানি না, কিন্তু আমি আবার কমেন্ট রিপ্লাই করেছি যে এই সব গানই যদি এরকম হতো। আমরা আসলে সব কাজই কিন্তু ভালোবেসে করি, কিন্তু কাজটা হওয়ার আগে বুঝি না যে এটা কি সুপারহিট হবে নাকি এটা কি মানুষ পছন্দ করবে নাকি করবে না। কিন্তু হওয়ার পরে যদি এরকম অ্যাপ্রিসিয়েশন আসে বা এরকম চতুর্দিক থেকে মানুষ এত সুন্দর করে অ্যাকসেপ্ট করে একটা কাজ, তখন আসলে ইন্সপায়ার্ড হই। অনেক সময় দেখা যায় যে অনেক পুরস্কার থেকে ডিপ্রাইভ হয়ে যায় বা স্বীকৃতি পাওয়া থেকে হয়তো বা ডিপ্রাইভ হয়ে যায়, কিন্তু এই যে মানুষের ভালোবাসাটা, আমার কাছে মনে হয় যে সব পুরস্কার সব স্বীকৃতিকে ছাপিয়ে যায় এই ভালোবাসাটা। একেবারে আসলে পুরস্কারের থেকে মানুষের ভালোবাসাটার মূল্য এত বেশি যে যুগ যুগ চলে যাবে, আপনি থাকবেন না, কিন্তু আপনার সুর কিন্তু মানুষের হৃদয়ে থেকে যাবে। সত্যি তাই। মাতিম সাকিব, আপনার কাছে একটু জিজ্ঞাসা করবো যে আপনি বলছিলেন যে মানুষের সামনে গান করা এই জিনিসটা আপনি অনেক বেশি পছন্দ করেন, তার মানে কি স্টেজে রেগুলার পারফরমেন্স করা হয়? হ্যাঁ, স্টেজে পারফর্ম করি এবং আমি মানে মোটামুটি আদ্যপান্ত একজন পারফর্মারই আসলে, মানে ওই জিনিসটাই আমি এনজয় করি অ্যাবাউট মাই এন্টায়ার প্রফেশন। আই গেট টু পারফর্ম অন স্টেজ, আই গেট টু ইন্টারাক্ট উইথ দি অডিয়েন্স। এই ব্যাপারগুলোই আসলে আমাকে মোটিভেট করে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেয়াজটা করার জন্য, অথবা ইউনো টু কিপ মাই সেলফ ইন শেপ এটসেট্রা এটসেট্রা। এই ব্যাপারগুলোর জন্য আসলে স্টেজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হোয়াট ডু ইউ ডু টু মেনটেন ইউর ভয়েস? রেয়াজ করি, একদম খুবই স্ট্রেট ফরওয়ার্ড। রেয়াজ একদিন না করলে পরদিনই মনে হয় যে কিছু একটা মিসিং, কিছু একটা গাইতে পারছি না। খুব কিছু লয়াল একটা সিঙ্গার। ওকে, আমার মতো ফাঁকিবাজ না। নির্দিষ্ট কোনো সময় আছে যে এই সময়টাতে আপনি রেওয়াজ করবেন বা দিনে এত ঘন্টা আপনি রেওয়াজ করবেন? আমার ওই কিছু বেসিক ওয়ার্ম আপ আছে যেগুলোতে ঘন্টাখানেক সময় লাগে, ওগুলো আমি মোটামুটি মানে যদি আমার এমনও হয়, যেমন আমি বগুড়াতে গিয়েও আমি রেয়াজ করেছি, বাহ। সো আমার ওইটা এমন হয়ে গেছে যে আমি খুব অস্বস্তি বোধ করি, আমার মনে হয় যে আজকে খাওয়া হয় না, এরকম আর কি পরিস্থিতিটা আমার জন্য, আমার মানে অভ্যেস হয়ে গেছে আর কি। বাহ। এখন ওইটা ওই মানে রিপালস অ্যাকশনের মতন হয়ে গেছে আর কি। সঞ্জিদা, এবার আমার খুব লজ্জা লাগছে ওনার পাশে বসে, কারণ একদম মানে এই একদমই অপোজিট আমি। তাহলে তো ন্যাচারাল বলতে হয় অনেক বেশি। না, আমি ফাঁকিবাজ। আচ্ছা, একটু ইন্সপায়ার্ড হয় না? হ্যাঁ, আমরা অনেক বেশি টু মাচ ইন্সপায়ার্ড। ইস, ইন্সপিরেশনের চেহারা হারে। না, আমার আসলে খুবই ভালো লেগেছে আপনাদের সাথে কথা বলে, এবং একটু লাস্টের দিকে চলে এসেছি, আমরা একটু জানতে চাই যে গান নিয়ে এত আলাপ হলো, যদি দুজনের কণ্ঠে একটা গান শুনতে পারি, ওরে বাবা, এটা কি সম্ভব? কোনো আমাদের তো রবীন্দ্রসঙ্গীত? একসাথে তো কিছু নেই। একসাথে কিছু করা হয়নি, বাট ইউ ক্যান স্টার্ট। না না, লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট। ইমন, তোমাকে দিলাম। ওকে, ঠিক আছে। ওকে, আপনি ধরলে সুবিধা হয়, বিকজ স্কেলটা দিলাম। এই প্রেম তোমাকে দিলাম। বাহ, অনেক অনেক ভালো লেগেছে। আসলে লাস্টের এন্ডিংটা আসলে এরকম হবে আমি নিজেও প্রত্যাশা করিনি, খুব আমরাও ভালো প্রত্যাশা লেগেছে। করিনি, একদম ভাবিও নি আসলে। সাডেনলি। ওকে, দিস ইজ দ্য ম্যাজিক অফ লাইভ শো, তাই না? Absolutely. অনেক ভালো লেগেছে কথা বলে। আগামীতে আবারও পেতে চাই আপনাদের নতুন কোনো কাজ নিয়ে, এবং স্পেশালি মাতিম সাকিব, আমাদের লুইপাত আমাদের ঘরের মানুষ, আপনাকে প্রত্যাশা করবো যে আমাদের বিভিন্ন আয়োজনে আসলে আপনারা অংশ Absolutely, আমাদেরকে বৃদ্ধ এবং সমৃদ্ধ করবেন। ভালো থাকবেন অনেক বেশি। Thank you so much. দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করি ভালো লেগেছে। আগামীতে আবারও দেখা হবে, এবং টিএমএসএস চ্যানেল আই মিউজিক আওয়ার্স 2025-এর আয়োজন আগামী 24শে এপ্রিল দুপুর 2:45 সম্প্রচারিত হবে চ্যানেলের পর্দায়, দেখতে ভুলবেন না। সেই আশা রেখে বিদায় নিচ্ছি।